হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এত ক্ষোভ, যাকে পালিয়ে আসতে হলো প্রাণ নিয়ে, পৃথিবীর কেউ দায়িত্ব নিল না, আপনি দায়িত্ব নিয়ে নিলেন। তাকে রেখে আপনার কি লাভ হচ্ছে? এতে বাংলাদেশের সঙ্গে আমাদের রেশারেশি বাড়ছে। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? এর কারণটা কি? না, আমি প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে। সেই জন্য ভারত হয়তো আগলে রাখে। আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি? আমি এটা বুঝতে পারছি। ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে এই মোদী। এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে যেন এবারে কঠিন বিপাকে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এবারে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খেপেছে ভারতীয়রা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী সেই নরেন্দ্র মোদীকে কঠিনভাবে ধুয়ে দিয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে। এছাড়াও ভারতের সাধারণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বশ্রেণী মহলের মানুষ বলছে, কেন বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী আশ্রয় দিয়ে ভারতে পুষে রেখেছে? ভারতের ফায়দা কি? ভারতের লাভ কি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে? শেখ হাসিনা যে অপকর্ম করেছে, যে অপরাধ করেছে, তার জন্য তাকে সাজা পেতে হবে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করছে ভারতীয়রা। নরেন্দ্র মোদীকে কিভাবে ধোলাই করছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে কিভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছে ভারতীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষ, আমরা সেটা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। ভারতবর্ষ শেখ হাসিনা নামক একটা স্বৈরতান্ত্রিক শাসক, তাকে কিন্তু উৎখাত করেছে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তাকে শেল্টার দিয়ে, তাকে আশ্রয় দিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে কলুষিত করছে, নষ্ট করছে এই মোদী। যেটা হাসিনার ভয়ঙ্কর রকমের অপকীর্তি, সেই হাসিনাকে আমাদের দেশ, মহাত্মা গান্ধীর দেশ ভারতবর্ষে আশ্রয় দিয়ে মোদী প্রশাসন ভয়ঙ্কর রকমের ভুল করেছে। অবিলম্বে ভুল খণ্ডন করে বা আমাদেরকে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া দরকার। তুই বাবা যেখানে পারিস যা, তোর দায় এবং দায়িত্ব আমরা নেব না। আমরা 17-18 কোটি বাংলাদেশি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের বর্তমান। তোমাকে এই মোদী হাসিনার মতো একটা কিটকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের আমরা বিরাট অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত শেখ হাসিনা, তাকেও কিন্তু বহু চার্জশিটে, প্রায় শতাধিক চার্জশিটে কেসে হাসিনা প্রধান অভিযুক্ত। ফলে সেই হাসিনাকে প্রত্যর্পণের জন্য, সেই হাসিনাকে মানে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলেরও সাহায্য নিয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষ একটা অনেক বড় রাষ্ট্র, কিন্তু তারা যদি না চায় তাহলে কিন্তু একটা মানে কূটনৈতিক একটা অস্থিরতা, একটা জটিলতা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে আমরা বিশ্বাস করি শান্তিকামী মানুষ হিসাবে যে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য হাসিনা নামক একজন স্বৈরতান্ত্রিক নেত্রীকে ভারতবর্ষে মতো একটা শান্তিকামী দেশের আশ্রয় পাওয়া বা তাকে আশ্রয় দেওয়া কোনোভাবেই উচিত নয়। তাকে ফেরত দেওয়া উচিত। সে বাংলাদেশে যদি প্রত্যর্পণ করতে না পারে, অন্তকে বলে দেওয়া উচিত, তোমাকে আমরা আমাদের দেশে রাখবো না, তুমি যেখানে পারে যাও। আমেরিকা, ব্রিটেন সেখানেও যাবার চেষ্টা করেছিল হাসিনা, তারা কিন্তু রাজি হয়নি তাদের দেশে ঢুকতে দিতে বা আশ্রয় দিতে শেখ হাসিনাকে। কিন্তু ভারতবর্ষ সেই হাসিনাকে আজকের আশ্রয় দিয়ে কিন্তু আজকের প্রতিবেশী দেশের প্রতি সাধারণ নাগরিকদের বিরাট ভাজন হয়েছে এবং তারা কিন্তু আজকের আমাদের দেশকে আজকে শত্রু বিবেচনা করছে। অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে?
এর কারণটা কি? না, আমি প্রথম সারির নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে। তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে, সেই জন্য ভারত হয়তো আগলে রাখছে তাকে। তা আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার? আপনার ইন্টারেস্টটা কি? আমি এটা বুঝতে পারছি না। শেখ হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সে কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতে। একটা মানবিকতার দিক থেকে হয়তো। আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো, তখন রিয়া গোপ বলে একটা 7 বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো, যখন 1.5 সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা 20 দিনের মধ্যে গুলি করে মারলেন, তখন কি মানবিকতা কোথায় ছিল? তখন সে মানবিকতা কোথায় ছিল? এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার, কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন ভৃত্য, দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন ভৃত্য বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার, আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয়। শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন। এবং আবারও বলছি, শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে, সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের তো এই আগ বাড়িয়ে এই ঝুঁকিটা নেওয়ার কোনো দরকার নেই। পৃথিবীর কোনো দেশ এই ভদ্রমহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না। ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি। আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময়। লন্ডনের 4 জন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্দিকী। সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না। তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব? বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারই আসুক, ডান বাম মধ্যম যাই আসুক, আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব। আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত। যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে। শেষ একটি বিষয় যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা, আপনি একজন সাংবাদিক হিসেবে কিভাবে দেখেন? আমার বলার অপেক্ষা রাখে না ভাই। এটা নিয়ে তো আমি একটু আগেই তো বললাম যে বিবিসি, ডয়েচে ভেলের মতো মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া, তারা নিউজ করেছে, যেটা একজন সংবাদকর্মী হিসেবে খুব লজ্জার। কারণ আমিও একটা সময় পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়ার সঙ্গে ছিলাম, যে চূড়ান্ত অপতথ্য, মিস ইনফরমেশন, ফেক নিউজ প্রচার করা হয়েছে। এই লিঙ্ক আমি শেয়ার করতে পারি, আপনি আপনার দর্শকদেরকে চাইলে দেখাতে পারেন। এটা খুব দুঃখজনক। মানে এইরকম অ্যাকচুয়ালি এটা যেটা হয় যে মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হয়, সেইটা যেন আমরা না করি। ক্রেডিবিলিটি যে নষ্ট হচ্ছে গদি মিডিয়ার, তার প্রমাণ কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন, যে এক্সিট পোল ইত্যাদির কথা বলা হলো, কিন্তু তারপরে ফলাফলটা কিরকম হলো আমরা দেখি। এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন। মানে এই বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না। কাজেই একজন ভদ্রমহিলা, যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময়সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন, এবং শুধু তো মুসলিম নয়, আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন, রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে 6 বছর 7 বছরের, সে মারা গিয়েছে। হৃদয়চন্দ্র তরুয়া বলে একজন, তিনি প্রাণ দিয়েছেন। এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে, তাকে আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয়, সেটা বোধহয় আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে। আচ্ছা অর্ক, আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে? সে কি আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব? আসলে আমার মনে হয় যে, আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ ভাই আমি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমার মনে হয় দুটো বিষয়। একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি, সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয়। এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি, আমাদের অবশ্যই বাংলাদেশের, শ্রীলঙ্কার, নেপালের, ভুটানের সার্বভৌমত্বকে
সম্মান করতে হবে। শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত, অথবা হতে পারেন তিনি একজন শয়তান, কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয়, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন। আমরা যারা ভারতের জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি, কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি, বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি, বিপক্ষে অবস্থান নিতে পারি, কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময়, এত অর্থ, এত এনার্জি এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট। ভাজরি, আমি আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন। মানে আমি ভারতীয় মিডিয়া আর ভারতীয় সরকারকে এক করে দেখতে চাই না, কারণ ভারতীয় মিডিয়া যা করেছে ভারতীয় সরকার এর চেয়ে একটু স্মার্ট বলে আমার মনে হয়। তো আপনি এটা আসলে কি বলেন যে এটা কি আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা? ওয়েল, আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালিদ ভাই, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু একটা বহুমাত্রিক একটা অস্তিত্ব। কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ, একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন। তার জন্য ডেফিনেটলি আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, এবং যেরকম ভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন 5ই আগস্টের পরে যখন 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল, সেটা যেরকম দুর্ভাগ্যজনক, একই রকম ভাবে চট্টগ্রাম, কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে, সেটা একই রকম দুর্ভাগ্যজনক। ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কিনা এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকবো, কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি, আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয়, এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই ঘটনা আমাদের দেশের সরকারের, আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে, অপছন্দও হতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না, যে রিয়েলিটি মেনে নিতে হবে। তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে। কাজেই ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি, খানিকটা নিরপেক্ষভাবে, সেটা অনেকটা বেটার হবে। মানে নরেন্দ্র মোদী কিছু করবে, আপনাকে হাজারবার ভাবতে হবে এর পিছনে অভিসন্ধি কি আছে, ষড়যন্ত্র কি আছে, নাহলে আমরা এখনো যদি না জাগি আমরা ধ্বংস হয়ে যাব। বাংলাদেশের ভাই বোন, আমাদের হিন্দু মুসলমান প্রত্যেকেরই আত্মীয় বাংলাদেশে আছে, অতএব বাংলাদেশ যদি উন্নতি করে, বাংলাদেশে যদি শান্তি থাকে, সেটা কিন্তু আমাদের জন্য ভালো। বাংলাদেশ আমাদের থেকে আলাদা নাই, ভারতবর্ষ থেকে, বাংলা থেকে ভাগ করে, শুধু ভারতবর্ষ থেকে বাংলা দ্বিখণ্ডিত হয়েছে, আমাদের এখনো হৃৎপিণ্ড বাংলা আছে। কার মাসি, কার কাকা, কার ভাই বোন বাংলাদেশে থাকে না বলুন? হিন্দু মুসলমান কেউ বলতে পারবে না আমরা সেইখানে আগুন লাগাবো, সেখানে অশান্তি করব, এইটা কখনো না। কাল পর্যন্ত আমাদের বাংলাদেশে তাকাতে হয়নি, ওদিক থেকে কোনো বিপদ নেই। নরেন্দ্র মোদীর এই হাসিনাকে তুলে এনে এই কাজটা করার পর এখন ওইখানে বিদেশি শত্রুরা এসে ঘাঁটি বাঁধছে, ভারতবর্ষের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়েছে। অতএব এদের খপ্পরে কেউ পা দেবেন না, সাবধানে থাকবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। আমরা হাজার হাজার বছর ধরে যেমন ছিজি, বিজেপি আছে, RSS আছে, কাল থাকবে না, কিন্তু আমরা থাকবো, আমাদের সন্তানরা থাকবে। অতএব খুব সাবধান হবে, কোনোভাবে আমাদের সম্পর্কে যেন অবিশ্বাস না তৈরি হয়, আমাদের সম্প্রীতি যেন না ভেঙে যায়। কিন্তু সমস্যাটা হলো এই যে আমাদের ভারতের বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়া, তারা একেবারে জিনিসটাকে এমন ভাবে দেখানো হচ্ছে বা দেখাচ্ছেন যে ভারতের ওপর বাংলাদেশের একটা বৃহৎ প্রভাব পড়তে চলেছে। সেরকম কি কিছু হবে, নাকি এটা সম্পূর্ণভাবেই অন্য কোনো কারণে দেখানো হচ্ছে? এরা একটা অভিসন্ধি করছে, যে কারণে হাসিনাকে এখানে রেখেছে। এরা কাশ্মীরটাকে যেভাবে ভেঙে দিল, এরা সব ডাল ভাত মনে করে। বাংলাদেশ একটা আলাদা দেশ ভাবছো, বাংলাদেশের তো বেশি গোলাগুলি নেই, ওদের মিসাইল, রকেট, নিউক্লিয়ার কিছু নেই, তো বাংলাদেশটা ঢুকে যাবো। মানে এটা জিদের ব্যাপার। হাসিনা আমাদের লোক, হাসিনাকে ওখানে বসাতেই হবে। ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয়, হরিয়ানার সরকার পাল্টে দিলাম, গোয়ার সরকার কিনে নিলাম, এই পশ্চিমবাংলার প্রেসিডেন্ট রুল করে দিলাম, এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে, এসব স্বপ্ন দেখছে। এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে, তোমরা ওখানে গন্ডগোল পাঠাও, আমরা সুযোগ বুঝে, যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল, এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে, ভাবছে বাংলাদেশে চলে যাবে। কিন্তু এই যে পরিণতি হবে, ওখানে রাশিয়া আসবে, চায়না আসবে, আমেরিকা আসবে, পাকিস্তান আসবে। এই যে ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই, তাদের ওই যুদ্ধ কে করছে? জর্ডান করছে, হুতিরা করছে, ইয়ামানে হুতিরা করছে, ওদিকে ইরান করছে, ওদিকে আরো অন্য অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে, রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে, নর্থ কোরিয়া দিচ্ছে। তাহলে পৃথিবীতে
বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম। যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা, দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল। আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল, পায়ে চটি ছিল না, কিছু ছিল না। তার মানে তুমি এইটা কোথাও কোনো ভ্যাকিউম ভেবো না যে আমি বাংলাদেশটাকে দখল করে নেবো আর কেউ কিছু বলবে না। এবং তার জন্য যে মূল্য আমাদের দিতে হবে, বাংলাটা তো ছাড়কার হয়ে যাবে, কারণ বাংলার উপর দিয়ে কর্মকাণ্ড হবে। ওইখানে যে ভাইটা মরবে, আমার বাংলাদেশে হিন্দু মুসলমান যেই মরুক সেটা আমার ভাই, আর এই পারেও যারা মরবে সেটা আমার ভাই। ইন্ডিয়ান আর্মির যে লোকগুলো তারা আমার ভাই, বাংলাদেশের আর্মির লোকগুলো আমরা ভাই, আমরা তো বাঙালি। তো এই যে এরা পরিকল্পনা করছে, এরা স্বপ্ন দেখছে, তা নাহলে হাসিনাকে এখানে বসিয়ে রাখার কোনো যুক্তি নেই। পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, তার তো সম্পর্ক পৃথিবীর অনেক দেশের সঙ্গে ছিল। তাহলে ওই বাংলাদেশে যে আমরা অশান্তি তৈরি করার চেষ্টা করছি, এখন তো এটা প্রমাণ হয়ে গেছে। ওখানে একটা ক্রিমিনাল ধরা পড়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, প্রধানমন্ত্রী কথা বলে দিল যে ইসকন স্বয়ং তাকে অস্বীকার করছে, তাহলে প্রধানমন্ত্রী তার দায়িত্ব নিয়ে নিল, আপনি তার জন্য প্রতিক্রিয়া দিচ্ছেন। তাহলে এটা কিরকম পাগলামো হচ্ছে, এবং এইটা যে ভারতবর্ষের জন্য কত বড় বুমেরাং হবে, কত বড় ক্ষতির কারণ হবে, আন্তর্জাতিকভাবে আমরা তো লজ্জিত হবই। এটা মানবাধিকার উল্লঙ্ঘন, আন্তর্জাতিক মানে আইনের উল্লঙ্ঘন হবে, এবং প্রতিবেশীর সঙ্গে প্রায় সম্পর্ক নেই। শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক নেই, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক নেই, নেপালের সঙ্গে সম্পর্ক নেই। পাকিস্তান জন্মসূত্রে আমাদের শত্রু, বাংলাদেশ ছিল, সেইটাকেও আমরা হারাচ্ছি। তাহলে আমরা দেশটাকে কোন বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি? নাকি এই করে এরা অস্ত্র কেনা বেচা করবে বা ডিফেন্সের মাল মশলা নিয়ে, এতে তো হিসাব গরমিল করতে খুব সুবিধা হয়, কারণ সিক্রেট ডিল হয়, কোন মাল কত কিনেছিলাম কাউকে বলার দরকার নেই, আমার কাছে কত বারুদ ছিল আর যুদ্ধে কত মিসাইল খরচা হয়ে গেছে কিছু জানা নেই। এখানে একটা ফেক ওয়ার করে লক্ষ লক্ষ কোটি টাকার একটা ম্যানিপুলেশন হবে। তো এদের মাথায় ভালো বুদ্ধি তো থাকে না, বাংলাদেশটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে। এবং এই যে কার্যকলাপটা এরা করতে যাচ্ছে, এটা খুব ভয়ঙ্কর। দেশের মানুষ যদি এখনই এদের বুঝতে না পারে, তখন যুদ্ধ আমরা কখনো চাই না, সেটা ফিলিস্তিনে হোক, সেটা আফগানিস্তানে হোক, সেটা রাশিয়া হোক, ইউক্রেনে হোক, বা ইউরোপে হোক, আফ্রিকায় হোক, বা ভারতবর্ষে হোক। যুদ্ধ কখনো ভালো কিছু করে না, এবং এরা যেই জায়গায় খুঁচিয়ে নিয়ে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ কিন্তু হুমকি দিচ্ছে। আমরা কিন্তু ভারতকে ভয় পাই না, পৃথিবীর সমস্ত দেশ কিন্তু আমাদেরই পাশে দাঁড়াবে। ইউনিস সাহেব অলরেডি বিবৃতি দিয়েছি, তার মানে সেও আগাম সিগন্যাল দিচ্ছে এখানে আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। তাহলে এইটা কি খুব আকাঙ্ক্ষিত প্রতিবেশীর সঙ্গে? তো ওটা আমাদের ডিপ্লোম্যাটিক্যাল ফেলিওর। অলরেডি হাসিনাকে এখানে রাখাটা একটা ব্লান্ডার। মানে একটা দেশের পলাতক প্রধানমন্ত্রী, বহিষ্কৃত প্রধানমন্ত্রী, তাকে এখানে প্রোটোকল দেওয়ার তো কিছু নেই। আমরা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলে তাকে প্রোটোকল দেবো, সম্মান দেবো, কিন্তু সে তাদের দেশের পলাতক ব্যক্তি, এখন সে প্রধানমন্ত্রীও না, তাকে গুছিয়ে রেখে লাভ কি? ওনার পরিকল্পনা কি? এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী বলেছে কি যে হাসিনাকে আমরা এই কারণে আশ্রয় দিলাম, এবং প্রথমে বলেছিলাম আমরা টেম্পোরারি আশ্রয় দিচ্ছি, উনি পরে ওনার চলে যাবেন। তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে টেম্পোরারি আপনি ওনাকে আশ্রয় দিয়েছেন, মেনে নিলাম। তাহলে এখন কি এটা টেম্পোরারি? আর যদি পার্মানেন্ট থাকে তাহলে আপনি তার যুক্তি দেখান কেন তাকে রাখছেন, আর ভারতবর্ষের তাদের লাভ কি সেটা তাকে বলতে হবে। এখনো পর্যন্ত উনি কোনো কথা বলেননি। আমার দেশের অখণ্ডতাকে আমি রক্ষা করতে চাই, তাহলে বাংলাদেশ তার অখণ্ডতাকে রক্ষা করতে চায়। এবং যখনই আমরা আমাদের দেশের আনরেস্ট নিয়ে কোনো বিদেশি শক্তি নাক গলায়, আমরা তাদের যখন বলি এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের দেশের ব্যাপার, আমরা মিটিয়ে নেব, পররাষ্ট্রের ইন্টারভেনশন, পররাষ্ট্রের নাক গলানো আমরা সহ্য করব না, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? যারা বলছে চট্টগ্রাম ভারতের অধীনে আসুক, তারা ভারতবর্ষের এথনিক মাইনরদের কতটা সম্মান করেছে? কুকিদের ওপর মেইতেইদের যে আক্রমণ, মণিপুরের যে কনফ্লিক্ট, সেটা কি তারা থামাতে পেরেছে? ভারতবর্ষের শবররা কিভাবে বেঁচে আছে, ভারতবর্ষের ছত্তিশগড়ের মুন্ডারা কিভাবে বেঁচে আছে, খোঁজ নিন। তাহলে আমাদের এথনিক মাইনরদের আমরা কিভাবে রেখেছি, এ প্রশ্নের উত্তর যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা খুঁজি, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব যে চট্টগ্রামের এথনিক মাইনরদের জন্য আমাদের শুভকামনা থাকতে পারে। যে কারণে কাশ্মীর নিয়ে কেউ দাবি করলে আমরা আটকে দেব, তেমনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে তাদের ম্যাপ বদলে দেওয়ার দাবি কেউ করলে সেটাকে আটকে দেওয়ার, সেটা নিয়ে প্রশ্ন করার। কিন্তু কাশ্মীর নিয়ে যদি কেউ নিজেদের ক্লেম করা শুরু করে, কাশ্মীর দখল করে নিতে চায়, আমরা কি তাদের ছাড়বো? ভারত সরকার ছাড়বে? বিজেপি ছাড়বে? সাংবাদিক হিসেবে আপনি ছাড়বেন? আপনি বলবেন কাশ্মীর আমার। হ্যাঁ, আপনি যখন কেউ কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয়, তাকে তো নানা মুখ মিডিয়ার এবং রাষ্ট্রের তারা তাকে চাবুক মারে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, এটা ঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল। তারা যদি না নামতো, ইন্দিরা গান্ধী যদি না নামতো, সেদিন ভারতবর্ষের একটা ভূমিকা ছিল, ইতিবাচক ভূমিকা ছিল, প্রশংসনীয় ভূমিকা ছিল। কিন্তু তার মানে তো এটা নয়, সেটা হচ্ছে যে ভারতবর্ষ সেই দেশের আভ্যন্তরীণ পলিসিতে মাথা গলাবে, এটা চলতে পারে না। এটা ঠিক, সেটা হচ্ছে কোনো একটা দেশ কোনো একটা দেশকে সাহায্য করে,
তারপরে সেই দেশকে নিজের মতো করেই চলতে দিতে হবে, এটাই স্বাভাবিক। ফলত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই দাবিটা বহুদিনের, যে সরকারই আসুক না কেন তোমরা যাতে পাশের দেশে, যেহেতু ভারতবর্ষ অনেক বেশি শক্তিশালী, তাহলে ভারতবর্ষকে বর্দা হিসেবে তোমরা দেখবে না, এই দাবিটা তো বাংলাদেশের অভ্যন্তরে আছে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতীয় প্রত্যেকটা ব্যক্তি, সর্বস্তরের মানুষের একটাই কথা এখন, নরেন্দ্র মোদী কেন কিসের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না ভারত থেকে বাংলাদেশে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নরেন্দ্র মোদীকে মানুষ যেভাবে পারছে কঠিনভাবে ধুয়ে দিচ্ছে। আপনারা শুনলেন মানুষের প্রতিক্রিয়া কি, ভারতীয়দের প্রতিক্রিয়াটা কি, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে নরেন্দ্র মোদী কিভাবে বিপাকে পড়েছে, নিজের দেশের ব্যক্তিদের কাছেই কিভাবে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে তাকে, আপনারা সেটা দেখতে পারলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে, এবং জনমতের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সমস্ত আপডেট, সকল খবর সকলের আগে পাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে জনমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। শেখ হাসিনা অচিরেই ফিরবে, বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে কঠোরতম শাস্তি প্রদান করা হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে, অবশ্যই এই রায় কার্যকর হবে অতি সত্বর, আমরা সেটাই দেখার অপেক্ষায় রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।